স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। মার্কিন সিনেটে অভিযুক্ত বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংক এইচএসবিসি। ব্যাংকটির বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন, মাদক ব্যবসায় ও চোরাকারবারিদের অর্থ পাচারে সহায়তার অভিযোগ আনা হয়েছে। এতে বাংলাদেশের দুটি ব্যাংকের হিসাব পরিচালনা ও সম্পৃক্ততার তথ্য পেয়েছে মার্কিন সিনেটের এক উপকমিটি। তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়, ব্যাংক দুটি এইচএসবিসি বাংলাদেশ শাখার মাধ্যমে বিদেশে অর্থ স্থানান্তর করেছে। এতে করে আবার আলোচনায় এসেছে মানি লন্ডারিং এর বিষয়টি। মৌলবাদের অর্থনীতি নিয়ে নতুন করে ভাবছেন অনেকে। নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংকও। আজ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, বাংলাদেশের দুটি ব্যাংকের সন্ত্রাসবাদে অর্থায়নে সম্পৃক্ত থাকার অভিযোগ সত্য হলে প্রচলিত এন্টি মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। বাংলাদেশের দুটি ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে কি তথ্য দিয়েছে মার্কিন সিনেট? সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধে কতটা সামর্থ্য রয়েছে বাংলাদেশ ব্যাংকের? মার্কিন সিনেটের দীর্ঘ তদন্তের সময় বাংলাদেশ ব্যাংকের নিশ্চুপ থাকার কারণ কি? এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে আসা অর্থ কোন খাতে ব্যবহার করেছে দেশের অভিযুক্ত দুটি ব্যাংক? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, আছেন মার্কিন সিনেট যে দুটি ব্যাংকের বিরুদ্ধে একটি অভিযোগ তুলেছে তার একটি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের SIBL এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আলী। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মইনুল ইসলামের সাথে। স্যার, স্বাগত আপনাকেও। আমি জনাব ব্যারিস্টার রফিকুল হকের কাছে আসি যে স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে বিদেশে পাচার করা অর্থ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার করতে সর্বোচ্চ 12 বছর কারাদণ্ডের বিধান রেখে মানি লন্ডারিং প্রতিরোধ বিল 2012 এই বছর 16 ফেব্রুয়ারি জাতীয় সংসদে পাশ হয়েছে। এটির মধ্যে 12 ধারার প্রথম অনুচ্ছেদে বলা আছে যে ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, দুর্নীতি দমন কমিশনের অনুমোদন ব্যতি রেখে কোনো আদালত এই আইনের অধীনে কোনো অপরাধ বিচারার্থ আমলে গ্রহণ করিবেন না। স্যার, এটা কি এটার আগে ছিল যে উইদাউট রিটেন অ্যাপ্রুভাল ফ্রম বাংলাদেশ ব্যাংক মানি লন্ডারিং কোনো কেস করা যাবে না। সেটা অ্যান্টি কারাপশন ইনসিস্ট করায় যে সব তারা নিতে চায় বলে এখন ওই লটা রিসেন্ট প্রেজেন্ট অ্যাজ অন টুডে যে অ্যান্টি কারাপশনের পারমিশন ছাড়া, রিটেন অ্যাপ্রুভাল ছাড়া মানি লন্ডারিং কোনো কেস করা যাবে না। তবে অ্যান্টি কারাপশন তো আপনি দেখে বলেন কোন কারাপ্ট পার্সনকে আজ পর্যন্ত ধরতে পেরেছে অ্যান্টি কারাপশন আনফর্চুনেটলি ইউজ করা হচ্ছে ফর পলিটিক্যাল ভিক্টিমাইজেশন। আমাকে পছন্দ হয় না, আমাকে একটা কেস দিয়ে দিল মানি লন্ডারিং কিংবা একটা ইনকাম ট্যাক্সের, এই তো হচ্ছে। সেই জন্য আগে যেটা ছিল উইদাউট অ্যাপ্রুভাল ফ্রম বাংলাদেশ ব্যাংক, ইট ইজ এ ম্যানিটারি ম্যাটার, ইজ এ ব্যাংকের ব্যাপার, সেইটি থাকা উচিত ছিল। অ্যান্টি কারাপশন নেওয়া উচিত হয়নি, এটা আমি মনে করি। আর মানি লন্ডারিং এর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বলছে এটা পুরনো ঘটনা। 2005-2007 আমরা এই সমস্ত ইস্যু ডিল করেছি। 2005-07 যদি ইস্যু হয়, তো আজকে কেন আমরা এই ঘটনা এইভাবে কাগজে আসছে? তার তো প্রতিবাদ দেখছি আমরা নিয়েছি। আর কি অ্যাকশন নিয়েছে? আমরা তো 2005-2007 আমরাও তো বাংলাদেশেই বাস করি, আমরা তো কোনো দেখি না যে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে রিগার্ডিং মানি লন্ডারিং। মানে বাংলাদেশ ব্যাংক কোনো অ্যাকশন নিয়েছে কোনো ব্যাংকের এগেনস্টে? ব্যক্তিগত মানি লন্ডারিং কেস হরদমই হচ্ছে, তারেক জিয়ার এগেনস্টেও হয়েছে, মজুদের এগেনস্টে হয়েছে, সবার এগেনস্টে। মানি লন্ডারিং এ একটা ফ্যাশন হয়ে গেছে মানি লন্ডারিং এ কেস করা। কত কেস যে পেন্ডিং আছে হাইকোর্টে চিন্তা করতে পারবে না। বাট এই মানি লন্ডারিং সে মানি লন্ডারিং না, তো এই মানি লন্ডারিং হচ্ছে এক দেশ থেকে টাকা আর এক দেশে পাচার করা হচ্ছে, এবং বেশিরভাগ সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য, নট ফর এনি গুড ইউজ বাট ফর সন্ত্রাসী কার্যকলাপ। তো আমার কথা হচ্ছে, উনি বলবেন ব্যাংকার আছেন, যে ব্যাংকে টাকা আসলে কি ব্যাংকের নামে আসে না কোনো একটা পার্টিকুলার লোকের নামে আসে? যদি ওনার ব্যাংকে টাকা আসে, উনি তো সন্ত্রাসী করছেন না, বা উনি তো ব্যাংকের টাকা ওনার নামে রাখছেন না। তো যদি HSBC থেকে আসে, আমার নামে বা আপনার নামে আসবে, কারোর নামে আসবে। ব্যাংকে আসছে ট্রু, কিন্তু ব্যাংকের নামে তো ব্যাংকের থ্রু দিয়ে আমার নামে আসছে। ব্যাংক সন্ত্রাসী করবে কি করে টাকা? ওই টাকাটা আমি নিয়ে সন্ত্রাসী করতে পারি। ব্যাংকের যে একটা দায়িত্ব আছে যে KYC নো ইওর ক্লায়েন্ট, সেইটাই বলছি। এই KYC নো ইওর ক্লায়েন্টের পরেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে?
যে রফিকুল্লাহের অ্যাকাউন্ট, রফিকুল্লাহকে চিনি না, রফিকুল্লাহ একটা সন্ত্রাসী মেনটেন করে, ইজ নট নোন টু ব্যাংক, এটা তো বর্তমানে অ্যাজ অন টুডে তো হওয়া উচিত, সম্ভব নয়, তো আমি মনে করি না। এবং সেই জন্য বলছি এই যে ব্যাংকের এগেনস্টে বলে দিল জঙ্গিবাদ অর্থায়ন, এটা কতটা সত্য মিথ্যা ইট ইজ ডাউটফুল। মানে হ্যাঁ, আর বাংলাদেশ ব্যাংক বলছে এই পুরনো ঘটনা আমরা 5-7 দেখেছি, 5-7 দেখলে তো আজকে 12 কেন নতুন করে এগুলো আসছে। জি, আমি একটু জনাব মোহাম্মদ আলীর কাছে জানতে চাইবো যে মার্কিন সিনেটের দৃষ্টিতে মধ্যপ্রাচ্য ভিত্তিক দুটি প্রতিষ্ঠান ইসলামিক রিলিফ অর্গানাইজেশন ও ইসলামিক চ্যারিটেবল সোসাইটি লাজনাত আল বীর আল ইসলামের বিরুদ্ধে আল কায়দাকে অর্থায়নের অভিযোগ রয়েছে। দুটি প্রতিষ্ঠানেরই কিছুটা মালিকানা এসআইবিএল এ রয়েছে আপনার ব্যাংকে, সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড। এই এসআইবিএল এর বিরুদ্ধে এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। জি, অ্যাকচুয়ালি তথ্য জানার অধিকার যেমন আছে, জি, ঠিক তেমনি তথ্যকে সঠিকভাবে উপস্থাপন করার একটা দায়িত্ববোধ সবার আছে, তাই আমি মনে করি। সিনেটের যে রিপোর্টটা, সেই রিপোর্টটা বিরাট একটা ভলিউম, 253 পৃষ্ঠা। সেই ভলিউমটা যদি আপনি সত্যিকার অর্থে পড়ে থাকেন, তাহলে আপনি দেখবেন টোটাল যে চার্জগুলো ফ্রেম করা হয়েছে এসএসবিসিকে একিউজ করার জন্য, এবং দে হ্যাভ স্টার্টেড দিস প্রসিডিং ফ্রম 2006, এবং ফ্রম 2006 ইনভেস্টিগেশন করার পর ফলশ্রুতিতে তারা আজকে এসে একটা রিপোর্ট পেশ করেছে। সেখানে তারা যেটা বলছে যে সিরিয়া, মেক্সিকো, ইরান, বিভিন্ন দেশ থেকে এসএসবিসির মাধ্যমে টাকা গিয়ে টেররিস্ট ফাইন্যান্সিং, যে ধরনের নার্কোটিক্সের জন্য এই ধরনের তারা ফাইন্যান্স করে থাকে, এবং সেখানে তারা সহযোগিতা করছে। ইনসিডেন্টালি একটা রেফারেন্স আসছে বাংলাদেশ প্রেক্ষাপট। বাংলাদেশে বলতে যে দুইটা ব্যাংকের রেফারেন্স এরকম আছে যে তারা সত্যিকারে কেওয়াইসি যেটা বলা হয়, দ্যাট ডিড নট মেক ডিউ ডিলিজেন্স। কেন? কারণ এসআইবিএলের প্রেক্ষাপটে তারা বলছে এসআইবিএলের যে দুটা শেয়ার হোল্ডারের নাম উল্লেখ করা আছে, যেটা নাম আপনি বললেন আইআইআরও, আর একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, তাদের যে সম্পৃক্ততা আছে টেরোরিস্টদের সাথে, যদি সত্যিকার অর্থে তারা কেওয়াইসি ঠিক মতো করতো তাহলে তাদের এটা করতো না। জাস্ট দিস ইজ দ্য অনলি রেফারেন্স। কোথাও বলা হয় না যে এসআইবিএলের মাধ্যমে তারা টেরোরিস্ট ফাইন্যান্সিং করেছে বা এসআইবিএলে তারা ডলার দিয়ে সেখানে করা হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত এই জন্য যে আমাদের দেশের যে পত্রিকাগুলো যেভাবে হেডলাইন করেছে, আমরা নিজের স্ট্যান্ড, কারণ এটা হওয়ার কথা না। আলটিমেটলি জিনিসটা যদি বলতে হয়, আমি যদি বলি এই ব্যাংকটা শুরু হয়েছিল 95-এ, দ্বিতীয় প্রথম একটা ব্যাংক হিসাবে, জি 95-এ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। তখন এটা সোশ্যাল ইনভেস্টমেন্ট নাম ছিল। যখন এটা শুরু হয় তখন ডক্টর প্রফেসর মন্নান, হি ওয়াজ ইন সৌদি আরবিয়া, তিনি ওখানকার কিছু লোককে বা কিছু অর্গানাইজেশনের সাথে নিয়ে ইনফ্যাক্ট এই প্রতিষ্ঠানটা গড়ে তোলার চেষ্টা করেছিলেন। সেখানে এই দুইটা প্রতিষ্ঠান যারা এনজিও হিসেবে কাজ করছে তাদের সাথে ওনার সম্পৃক্ততা ছিল, যার ফলে তারা এখানে তার স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে তারা আসছিল 95-এ। তখন কিন্তু আপনার ইন্ডিমেলের জন্ম হয় নাই, ইন্ডিমেলের জন্ম হয়েছে 2002-তে। যখন তারা কিন্তু আমাদের এখানে আসে তখন ইন্ডিমেলের শব্দ তো যোগাযোগ নেই। এবং ইনসিডেন্টলি বলতে গেলে 2001-এ যখন আপনার এই যে টুইন টাওয়ার ধ্বংস করে দিল, তখন আমেরিকা এবং আমি বলবো যে ওফাক দুইজনে মিলে ইউএন তারা একটা স্যাংশন দিল কয়েকটা প্রতিষ্ঠানের উপরে। সেখানে ইনসিডেন্টালি এই দুইটা প্রতিষ্ঠানও সেখানে স্যাংশনের মধ্যে পড়ে গেল। এবং 2006-তে এসে বাংলাদেশ ব্যাংক একটা নির্দেশনা জারি করলো যে এই যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের মধ্যে আপনার আইআইআরও এবং এই যে চ্যারিটেবল ইনস্টিটিউশন, এই দুইটার যে সমস্ত কারোর সাথে লেনদেন থাকলে বা শেয়ার থাকলে সেগুলো যেন অবরুদ্ধ করা হয়। অ্যাকর্ডিংলি উই কমপ্লাই, মানে এসআইবিএল কমপ্লাইড ইট। পরবর্তী যে 2010-এ এসে আবার সেই রেগুলেটর বলছে যে দে হ্যাভ, তাদেরকে ইনভেস্টিগেশন করা হয়েছে প্রপারলি, এবং দেখা যাচ্ছে যে তারা ভালো বাংলাদেশে যে কাজগুলো করছে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক তারা কাজ করে যাচ্ছে। সুতরাং তাদের যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তাদের উপরে তারা সেগুলো আপনার অমুক্ত করে দেন। অ্যাকর্ডিংলি ব্যাংক তাদের এটা অমুক্ত করে দিয়েছে। তবে এখানে একটা কথা বলা দরকার, এই যে আইআইআরও যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটা শুধুমাত্র একটা এফসি অ্যাকাউন্ট ছিল এসআইবিএল-এ, বাট এফসি অ্যাকাউন্ট, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, এবং সেই ফরেন কারেন্সি অ্যাকাউন্টে আপনি অলওয়েজ ইট ওয়াজ মেইনটেইন জিরো ব্যালেন্স। ইট ইজ জিরো ব্যালেন্স, কোনো ব্যালেন্স নাই। এবং এসআইবিএল কোনো টাকা ওখানে দেয় নাই, তারাও কোনো ডলার ওখানে আনে নাই। একমাত্র ওই যে শেয়ারের জন্য যে টাকাটা কিনছিল সেটা ছাড়া কোনো টাকা এখানে আর প্লেস করে নাই। সুতরাং ফর অল দি টাইমস দিস অ্যাকাউন্ট ওয়াজ মেইনটেইন উইথ জিরো ব্যালেন্স।
এবং আরেকটা যে চ্যারিটেবল অর্গানাইজেশন তার কোনো অ্যাকাউন্টই নেই। ফলশ্রুতিতে আমরা ব্যাংকে তো শেয়ার আছে, তাদের শেয়ার তো আছে, শেয়ার আছে, বলছে শেয়ার হোল্ডার তো শুরুতে আছে, কিন্তু টাকা কোনো জমা করে না, কোনো ট্রানজাকশন না থাকলেও যদি স্যার শেয়ার থাকে এবং এরকম একটা কোম্পানি সম্পৃক্ত আছে, শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার, সিম্পল শেয়ার হোল্ডার, নাথিং মোর দ্যান দ্যাট। আমার কথা হচ্ছে যে টেররিস্ট ফাইন্যান্সিং এ ফাইন্যান্স করার জন্য আইদার সে আমাকে টাকা দেবে অথবা আমার থেকে এখানে টাকা দিতে হবে। হিজ অ্যাকাউন্ট ওয়াজ অলওয়েজ ব্ল্যাঙ্ক, অলওয়েজ জিরো ব্যালেন্স, নো ট্রানজাকশন ওয়াজ মেড ইন দ্যাট অ্যাকাউন্ট। চ্যারিটেবল যে অর্গানাইজেশন ছিল সেখানে কোনো ধরনের কোনো অ্যাকাউন্টই নেই। সেই প্রেক্ষাপটে আমরা নিজেরাও স্টোরিশ হয়ে গেছি, হাউ উই আর আদার ইমপ্লিকেটেড উইথ দিস টেররিস্ট ফিনান্সিং, আমরা নিজেরাও বুঝতেছি না। এবং আপনাকে এটাও বলতে আমি, যে সমস্ত ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছিল সেগুলো পর্যন্ত কোনো টাকা পর্যন্ত ওই অ্যাকাউন্টে কোথাও সিডিবিএল এ জমা আছে, বিও অ্যাকাউন্টে, এবং সিডিবিএল এর অ্যাকাউন্ট মেনটেন করে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের তাদের সিকিউরিটি তাদের ওখানে মেনটেন করা হয়। সুতরাং প্রত্যেকটা মানি এখনো বাংলাদেশের মধ্যে রয়ে গেছে, কোনো টাকা বাইরে যায় নাই। আর যেটা চ্যারিটেবল অর্গানাইজেশন আছে সে কোনো খবরই নেয় নাই যে তার সত্যিকার অর্থে কত ডিভিডেন্ড পেলো কি না পেলো, ফুল টাকাটা এসআইবিএল এর সেই সাসপেন্স অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে পড়ে আছে। সুতরাং হাউ ইট বি দ্যাট দিস, কিন্তু এই পুরো আচরণটার মধ্যে বা তাদের এই পুরো কার্যক্রমটার মধ্যে কোনো কিছু আপনার কাছে সন্দেহজনক মনে হচ্ছে না? আমাদের মধ্যে সন্দেহজনক এই জন্য হচ্ছে না বিকজ দে আর ওয়ার্কিং হিয়ার এজ দ্য এনজিও। এবং আপনাকে আমি, তারা কি ধরনের কার্যক্রম করে? তারা বিভিন্ন ধরনের জনহিতকর কাজ করে। আপনি যদি সত্যিকার অর্থে, আমি একটা যদি আপনাকে চিঠির উদ্ধৃতি দিই তাহলে আপনি আরো বেশি ক্লিয়ার হবেন যে আমাদের অর্থমন্ত্রী মহোদয় আব্দুল মুহিত একটা ডিউ লেটার লিখেছিলেন গভর্নর মহোদয়কে। সের মধ্যে লিখতে যে এই যে তাদের টাকাটা যে অবরুদ্ধ করা হলো, উনি ইনভেস্টিগেশন করে দেখেছেন তাদের অ্যাপ্রোচের প্রেক্ষাপটে, উনি দেখছেন যে অ্যাকচুয়ালি দে আর ডুইং ভেরি গুড ওয়ার্কস ফর দি পিপল অফ বাংলাদেশ, সুতরাং সেটা অবমুক্ত করা যায়। অ্যাকর্ডিংলি গভর্নর সাহেব এটা পাওয়ার পরে, ওই যে বললাম গভর্নর সাহেব এই গভর্নর না, তখন যিনি গভর্নর ছিলেন সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংক থেকে এটা অবমুক্তি করে দিয়েছে। সুতরাং আমরা উই ডোন্ট ফাইন্ড এনি ফল্ট ইন ইট, বাট আমাদের পেপারগুলো যেভাবে সত্যিকার অর্থে একটা ঝড় তুলেছে এটা তো অত্যন্ত দুঃখজনক। আমি বলবো যে উইদাউট নোয়িং দ্য টোটাল ফ্যাক্ট, তো তারা যদি এরকমই হবে, আজকে পত্রপত্রিকায় মানে আমি দেখলাম যে আপনি বলেছেন যে তাদের যে শেয়ার ছিল সেই শেয়ারের পরিমাণ কমানো হয়েছে এবং তারা ধীরে ধীরে আস্তে আস্তে যত শেয়ার দিয়ে তারা শুরু করেছিল তত শেয়ার আর তাদের নাই। আমি দুঃখিত, আমার কথাটাকে ঠিক সেভাবে উপস্থাপন করা হয় নাই। আমি যেটা দেখেছি আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন শুধুমাত্র শেষের সংখ্যায় এখানে প্রচার করেছে। আমি যেটা বলতে চেষ্টা করি সেটা হচ্ছে, যেহেতু দিস পিপল ওয়ার আন্ডার স্যাংশন অফ ইউএন, যদিও আমাদের রেগুলেটর একটা স্যাংশন দিয়েছে, অন্যান্য ফরেন করসপন্ডেন্টের সাথে কাজ করতে গেলে উই আর অলওয়েজ ইন দ্য প্রবলেম ফেস করতে, সুতরাং তাদেরকে আমরা বলছি যে চিঠি দিয়ে বলছি, এখানে চিঠিও আছে যে তোমরা এখান থেকে এগুলো বিক্রি করে চলে যাও, বাট দে ডিড নট রেসপন্ড টু ইট। যার ফলশ্রুতিতে হোয়াট উই হ্যাভ ডিসাইডেড যে আমরা জনস্বার্থে কোর্টে যাব, কোর্টকে বলবো যে আমাদের ডেপুটিটারদের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে এদের এগুলো কনফিসকেট করে কিভাবে করা যায় আমাদের একটা ব্যবস্থা দেন, ইউ গিভ আস দ্য রিলিফ। আমরা এই ব্যাপারে ডক্টর মইনুল ইসলাম আপনার মতামত শুনবো, যে আপনি শুনছিলেন এতক্ষণ জনাব মোহাম্মদ আলী কি বলছিলেন, আপনি শুনছিলেন ব্যারিস্টার রফিকুল হকও শুরুতে যা বলেছিলেন। আমরা একটি বিরতি নিয়ে আসছি, বিরতি নিয়ে ফিরে এসে এই ব্যাপারে আপনার মতামত শুনবো। এটা বিরতি নিয়ে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে, যে আমরা অধ্যাপক মইনুল ইসলামের কাছে জানতে চাইবো যে এই বিষয়ে আপনার মতামত। বাংলাদেশ যেহেতু দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, অতএব বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল অংশ কালো অর্থনীতি এবং কালো টাকার একটা সাম্রাজ্য এখানে আছে। অতএব এই কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া মানি লন্ডারিং, সেটাও বাংলাদেশে সবসময় খুবই শক্তিশালী। এখানে যে মার্কিন সিনেটের যে রিপোর্টটা, সেটা আসলে মানি লন্ডারিংয়ের চাইতেও মানি লন্ডারিংয়ের যে বিপজ্জনক ডাইমেনশনটা টেররিস্ট ফাইন্যান্সিং, সেটা নিয়েই তারা খুব উদ্বিগ্ন
এবং যে রিপোর্টটা ডেইলি স্টারে আজকে বিস্তারিত দিয়েছে সেটা আমি দেখলাম। সেখানে আসলে ইসলামী ব্যাংকের এবং SIBL এর এই যে ব্যাংক আল রাজি সৌদি আরবের, তার সাথে যে একটা সম্পর্ক আছে, এইটাকে তারা প্রাথমিক ক্লু হিসাবে তারা ব্যবহার করছে। কারণ ব্যাংক আল রাজি কিন্তু ওই 111-এর পর এটা তাদের সন্দেহের তালিকায় রয়েছে, এবং যে দুইটা অর্গানাইজেশনের নাম এসছে, IIRO এবং আরেকটা যে নাম NGO, সেগুলোর সাথে এই যে একটা ফরেন এক্সচেঞ্জের ট্রানজ্যাকশন, এগুলোকে তারা এই সন্দেহের তালিকায় ফেলেছে, এবং HSBCর মাধ্যমে এই ইসলামী ব্যাংক এবং সোশ্যাল যে SIBL, তারা বাইরে ফরেন এক্সচেঞ্জ পাচার করেছে বলে একটা তারা অভিযোগ তুলেছে। অতএব এখন আমাদের নজরদারিটা বাড়াতে হবে। একটা জিনিস যেটা ইসলামী ব্যাংকের খুব মোটেও মানে আমি বলবো যে স্বাস্থ্যকর নয়, সেটা হলো যে এটার সাথে জামাত শিবিরের একটা সরাসরি কানেকশন আছে, এবং এটা আমরা জানি যে এই ব্যাংকের প্রায় 90-95% কর্মকর্তা কর্মচারী ওই জামাত শিবিরের সাথে সম্পর্কিত। এই যে একটা ডাইমেনশন রয়েছে, এর ফলে যেহেতু জামাত শিবিরও এই টেরোরিস্ট একটা কানেকশন আছে বলে এটা সন্দেহ করা হয়, কারণ JMB যেটা বাংলাদেশের, সেটার সাথেও এদের কানেকশন আছে বলে অভিযোগ উঠেছিল। অতএব এই JMBর নামও এসছে কিন্তু সেই রিপোর্টে। অতএব আমরা এখন বলবো যে বাংলাদেশ ব্যাংক আরও গভীরভাবে এই দুটো ব্যাংকের যে সৌদি কানেকশন, সেটাকে আরো ভালোভাবে তাদের নজরদারির মধ্যে রাখবে। স্যার, আমি একটা বিষয় জানতে চাইছিলাম যে ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, আপনি যে আল রাজি গ্রুপের কথা যে বলছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান আজকে বলেছেন যে সৌদি আরবের বড় ব্যবসায়ী গ্রুপ আল রাজির সঙ্গে সম্পৃক্ততাই বড় করে দেখা হয়েছে ওই প্রতিবেদনে, কিন্তু আল রাজির সঙ্গে বাংলাদেশের প্রায় সব ব্যাংকের ব্যবসা আছে। উনি আজকে এটা বলেছেন। না, সেটা আছে আমরা জানি, কিন্তু আল রাজি তো অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংকের প্রধান স্পন্সর। তাদের 37% শেয়ার কিন্তু আল রাজির ছিল, এবং আমরা জানি যে এই সৌদি আরবের এই কানেকশনের মাধ্যমে ইসলামী ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠার পর থেকেই তারা একটা লিডিং ব্যাংক হিসেবে তারা ইমার্জ করেছে। অতএব আমরা বলবো যে এখানে এখনো অভিযোগের অঙ্গুলি একেবারে সুনির্দিষ্টভাবে কারো দিকে দেওয়ার সময় আসেনি, কিন্তু যে অভিযোগটা উঠেছে সেটা অত্যন্ত বিপজ্জনক একটা ডাইমেনশনের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করার জন্য আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে আমরা আসলে এই সন্ত্রাসী নেটওয়ার্কের বাইরে নই। কারণ জামাত শিবিরের যে JMBর সাথে যে কানেকশন বা লস্করে তৈয়বার সাথে যে কানেকশন, এগুলো মোটামুটি একটা আন্তর্জাতিক তারা নেটওয়ার্কের সাথে একটা কানেকশন আছে বলে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। অতএব এখানে খেয়াল রাখতে হবে যে এই অর্গানাইজেশনগুলো যেহেতু 111-এর পরে এখন এদের সন্দেহের তালিকায় আছে, এবং সেখানে HSBC-কে তারা টার্গেট করছে, কিন্তু একই সাথে তারা ওই কথাগুলো বলেছে যে এই যে একটা দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশের, এই দুটো দেশের মাধ্যমে যে ফরেন এক্সচেঞ্জের যে ট্রানজ্যাকশনটা হয়েছে, এটাতে সন্দেহ করার কারণ আছে, এবং সেটা HSBC যে নো ইয়োর ক্লায়েন্ট যে ব্যাপারটা, সেটা এই দুটো ব্যাংকও ভালো করে দেখেনি, এবং HSBCও সেখানে যা সতর্ক থাকা উচিত ছিল সেটা সতর্ক তারা থাকেনি। এবং আমরা HSBCর অধ্যাপক ইসলাম, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি একটু ব্যারিস্টার রফিকুল হকের কাছে আসি। যে সতর্কতার প্রশ্ন উনি তুললেন, বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং করছে এমন দাবিদার অনেক ব্যাংকেরই অংশীদার আসলে মধ্যপ্রাচ্যের ব্যাংক ও অর্থভিত্তিক প্রতিষ্ঠান। এসব ব্যাংকের অনেকগুলি আবার পশ্চিমাদের ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ। আমাদের সরকার এই বিষয়ে আসলে কতটা সতর্ক? আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আজকের বক্তব্যে কিছুটা মনে হয়েছে এতদিন যেন নজরদারিটা এত স্পষ্ট ছিল না, এখন আরো তীক্ষ্ণ হবে। হ্যাঁ, তবে ওনারা বলেছেন যে এটা পুরনো, ডেপুটি গভর্নর বলছে পুরনো, আমরা এটা দেখেছি, এক্সামিন করেছি এবং অ্যাকশন নিয়েছি। আর গভর্নর বলছেন যে উই আর গোয়িং টু টেক অ্যাকশন, সত্যতা পাওয়া গেলে আমরা অ্যাকশন নেব। আর তবে আমার মনে হয় যে কাগজে যে বড় আকারে একেবারে এসছে SIBL মাধ্যমে জঙ্গি অর্থায়ন, এতটা সত্য না। কয়েকটা শেয়ার হোল্ডার বা কয়েকটা অ্যাকাউন্ট হোল্ডার আছে, হয়তো তাদের সঙ্গে ওই NGO
বা আল রাজি বোধহয়, আল রাজির ওপর যত রাগ হচ্ছে বোধহয় ব্যাংক আল রাজির ওপর, জি মানে গ্রুপ আল রাজি গ্রুপে। তা আল রাজি গ্রুপের তো বাংলাদেশে এটা কেন, অনেক ছোটখাটো অনেক জায়গায় তাদের কানেকশন রয়েছে। একটা জিনিস কাগজে এসছে, খুব বড় আকারে এসছে, এতটা সত্য নয়, তবে কিছুটা আছে, কারণ কয়েকটা দেখা যাচ্ছে এনজিওর সঙ্গে এদের সম্পর্ক আছে। নো ইয়োর ক্লায়েন্ট, হ্যাঁ, নো ইয়োর ক্লায়েন্ট হলেও কিছু রয়ে গেছে যারা এই ধরনের মনে হচ্ছে যে জঙ্গি অর্থায়ন করছে। যেমন আমাদের ওই ছিল, কি নাম ছিল ওই যে যাকে ধরা হলো, শায়েক আব্দুর রহমান, চিন্তা করে দেখেন। জি স্যার, শায়েক আব্দুর রহমানের সঙ্গে তো এদের সম্পর্ক ছিল, বা এখনো আছে কিনা জানি না, কিন্তু কি মারাত্মক মনে পড়ে কিভাবে থাকে। স্যার আমাদের এক বন্ধু এক প্রশ্ন করেছেন যে উনি যে শায়েক আব্দুর রহমান এবং শীর্ষ নেতা বাংলা ভাইয়ের, হ্যাঁ তাদের ফাঁসি হলো, তাদের অনেক অনুসারী এখনো রয়ে গেছে, অন্য নেতাদের ব্যাংক হিসাব নিয়ে আমাদের কেন্দ্রীয় ব্যাংক এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার তেমন কোনো খবর পাওয়া যায় না। খবর ভিতরে কিছু করছে কিনা জানি না, কিন্তু আপাতত দৃষ্টিতে বাইরে আমরা সেরকম কিছু দেখছি না। আর এখন যে ট্রান্সপারেন্সির যুগ, এখন যা কিছু করবে বাংলাদেশ ব্যাংক, লুকোচুরিতে কিছু নাই, ইট শুড বি নোন টু পাবলিক। কারণ মানুষের মনে যখন একবার সন্দেহ হয়েছে যে এই ধরনের সন্ত্রাসী কাজ করে, এদের বিরুদ্ধে মাধ্যমে টাকা এনে বা টাকা দিয়ে, তো সেটা তো একবার বাংলাদেশ ব্যাংক কি অ্যাকশন নিল, বা সরকার কি অ্যাকশন নিল, দুর্নীতি দমন কমিশন কি অ্যাকশন নিল, এগুলো তো আমাদের জানা উচিত, জনসাধারণের জানা উচিত। তা নাহলে এইরকম খবর যেমন দিয়েছে, এইরকম খবর আরেক কাগজে দেবে, কাল আরেক কাগজে দেবে। আমি একটু আবার মোহাম্মদ আলী সাহেবের কাছে ফিরে আসি, যে আপনি হয়তো বলছিলেন যে এটা কিছুদিন আগে বা অনেক দিন আগে এটা সেটেল হয়ে গেছে, কিন্তু আমাদের যে অর্থ মানে গভর্নর আছেন ডক্টর আতিউর রহমান, তিনি বলেছেন কিন্তু যে সত্যতা পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংকের আইন, বিধিবিধান ও প্রচলিত এন্টি মানি লন্ডারিং আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি আরো বলেছেন যে বিষয়টি খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। কিভাবে খতিয়ে দেখছে এটি যদি আপনি একটু জানতেন, যে প্রক্রিয়াটা কি? আমি আবারও বলবো একটা কথা, সেটা হচ্ছে যে সেটেল হয়ে গেছে এই অর্থে বলছি যে একবার এটাকে এম্বার্গো দেওয়া হয়েছিল, পরবর্তীতে যাচাই বাছাই করে সেটাকে অবমুক্ত করা হয়েছে। তার মানে এটা কি, তার বিরুদ্ধে যে চার্জ আনা হয়েছিল, দ্যাট ওয়াজ প্রুভড ফিউচাইল, আন্ডার দ্যাট সিচুয়েশন ইট ওয়াজ অ্যাগেন ফ্রিড। সেই জন্য আমি ডক্টর মনির সাহেবের সাথে একটু দ্বিমত পোষণ করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মেইন ফোকাসটা হচ্ছে যে এসএসবিসি, and this proceeding started in 2006। আমি যে বারবার একটা কথাই বলছি, তারা এসএসবিসিকে ধরতে গিয়ে বিভিন্ন দেশের কাতারে বাংলাদেশের দুটা ইনস্ট্যান্স সেট করেছিল। এখানে শুধু ইনস্ট্যান্স বলতে আমি এটা বুঝাচ্ছি যে তারা ডিউ ডিলিজেন্স করে নাই, কেওয়াইসি তারা ঠিকমতো পরিপালন করে নাই, বিদায় এসএসবিসি ইসলামী ব্যাংক বাংলাদেশ অথবা এসআইবি এর সাথে সম্পর্ক বা করসপন্ডেন্ট রিলেশনশিপ করেছে। এই জন্য বলেছে, কারণ আমাদের রিপোর্টের মধ্যে আমার বিরুদ্ধে যে অভিযোগ, মানে এসআইবি এর বিরুদ্ধে যে অভিযোগ, সেটা হচ্ছে যে অনলি দুইটা স্টেক হোল্ডার এখানে আছে, দে আর অর্ডিনারি শেয়ার হোল্ডার অনলি, তাদের আর কিছুই নেই। এটা ছাড়াও এই অ্যাকাউন্ট যেগুলো তারা আছে আইআইআরওর, সেটা একটা ডরমেন্ট অ্যাকাউন্ট, নো ট্রানজ্যাকশন ওয়াজ ট্রানজ্যাক্টেড দেয়ার, কোনো মানি ঢুকিও নাই, কোনো মানি বেরও হয় নাই। তারা বরঞ্চ এটা রেখেছে যেটা স্টক ডিভিডেন্ড পেয়েছে, সেগুলো সবগুলো এখনো বাংলাদেশে বর্তমান আছে। তো আন্ডার হোয়াট সিচুয়েশন the SIBL has gone for financing? আমরা এই প্রশ্নটি অধ্যাপক মনিরুল ইসলামকে করতে চাই, যে একটা ডরমেন্ট অ্যাকাউন্ট, এবং তারা উনি আগেও বলেছিলেন যে এটা জিরো ব্যালেন্স আছে, উনারা শেয়ার, মানে এই ব্যাপারটি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত? ব্যাংকে অ্যাকাউন্টে শেয়ার হোল্ডার হিসেবে আছে। জি না, আসলে না, আমি আবারও বলছি যে এখনো কারো প্রতি অভিযোগের অঙ্গুলি নির্দেশ বাংলাদেশের এই যে ইসলামী ব্যাংক বা এসআইবিএল এর বিরুদ্ধে করার সময় আসেনি। কিন্তু এই যে আল রাজি গ্রুপ, এটা তো অলরেডি মার্কা মারা হয়ে গেছে যে আল কায়দার সাথে তাদের সম্পর্ক ছিল, এবং এই যে একটা আন্তর্জাতিক নেটওয়ার্কিং আছে এই মৌলবাদী দলগুলোর, এবং তাদের সাথে যে বাংলাদেশের এই জেএমবির মতো টেরোরিস্ট অর্গানাইজেশনগুলোর বেশিরভাগ যারা ধরা পড়েছে, যাদের শাস্তি হয়েছে, তারা কোনো না কোনো সময় জামাত বা শিবিরের সাথে সম্পর্কিত ছিল। অতএব এখানে এই যে তাদের যে সম্পৃক্ততার একটা সন্দেহ, এটা খুব স্বাভাবিক আমি ধরে নেই। এবং যারা এই আন্তর্জাতিক এই সন্ত্রাসবাদ সম্পর্কে যারা গবেষণা করছেন, আমারও কিছু গবেষণা আছে এই ব্যাপারে, আমি বলতে পারি যে তারা সন্দেহের ঊর্ধ্বে কখনো হবেন না। অতএব এখানে ইসলামী ব্যাংক বা এসআইবিএলও কিছুটা
আমি বলবো যে তাদের এই সৌদি কানেকশন এটা সন্দেহের ঊর্ধ্বে থাকার কোনো কারণ নেই, এবং সেটা এইচএসবিসিকেই তারা টার্গেট করেছে। জনাব মোহাম্মদ আলী যেটা আমার সাথে দ্বিমত করেছেন, আমি বারবার বলছি যে এইচএসবিসিকেই তারা টার্গেট করেছেন, এবং সেটা প্রসঙ্গক্রমে বাংলাদেশের এই দুটো ব্যাংকের নাম এসছে, কারণ তারা বাংলাদেশকে সেখানে অত্যন্ত এইচএসবিসিকেই তারা টার্গেট করেছেন, এবং সেটা প্রসঙ্গক্রমে বাংলাদেশের এই দুটো ব্যাংকের নাম এসছে, কারণ তারা বাংলাদেশকে সেখানে অত্যন্ত সরাসরি বলছেন যে এটা অত্যন্ত সবচেয়ে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশ। যখনকার কথা বলছেন তখন আমরা বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশই ছিলাম, এবং এর মাধ্যমে যে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনগুলো হয়েছে, পাচার হয়েছে পুঁজি, সেটাই তারা উল্লেখ করেছেন, এবং এখানে নো ইউর ক্লায়েন্ট এটা যথাযথ করা হয়নি বলছেন, এবং সেজন্যই আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক এখন আমাদের অধ্যাপক মনিরুল ইসলাম, আপনি কি সাজেস্ট করেন আজকে, অধ্যাপক মনিরুল ইসলাম আপনি কি সাজেস্ট করেন আজকে যে বাংলাদেশে যারা ইসলামী ব্যাংকিং করছে, যেমন বাংলাদেশ ইসলামী ব্যাংক বা এসআইবিএল এখানে আছে, তারা কি মধ্যপ্রাচ্যের এই গ্রুপগুলির সাথে বা সৌদি আরবের সাথে সম্পূর্ণভাবে ইসলামী ব্যাংকে না, সব ইসলামী ব্যাংকে আসলে এখানে এক কাতারে ফেলা ঠিক হবে না। মানে এই মধ্যপ্রাচ্যের ব্যাংকিং এটা অনেক ব্যাংকই করছে, কারণ সেটা তাদের মুনাফার দিকে চেয়ে, কিন্তু এই মধ্যপ্রাচ্যের এই কানেকশন যে ব্যাংকগুলোর অত্যন্ত বেশি আছে, বিশেষ করে সৌদি আরবের, তারা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে কখনো থাকবে না। সন্দেহের ঊর্ধ্বে থাকার জন্য তারা কি এই সম্পর্কটা সম্পূর্ণ ছিন্ন করে ফেলবে? আমার প্রশ্ন ছিল সেটা। খুবই যুক্তিযুক্ত যে মানে এই সম্পর্কের ঊর্ধ্বে রাখার জন্য সম্পূর্ণ ছিন্ন তারা করবে না, সম্পূর্ণ ছিন্ন তারা করবে না, কারণ তাদের যে আসলে রিয়েল প্যারেন্ট অর্গানাইজেশন তো জামাত শিবির, সেটা খেয়াল রাখতে হবে। জামাত ইসলামীর ব্যাংক তারা কেন এই সম্পর্কে ছিন্ন করবে? আমরা তো জামাতের এই সৌদি কানেকশন, আমার কাছে একটা কথা, জামাত শিবির ওটা ভেরি মাচ সমস্যার মূল নিহিত। জি, জামাত শিবির যাদের সঙ্গে সম্পর্ক, তারা ভেরি মাচ অ্যাক্টিভ ইন বাংলাদেশ। জি, সেই জন্য বাংলাদেশ ব্যাংক এবং অ্যান্টি কারাপশন এবং আদার ভিজিলেন্ট হওয়া দরকার যে এইভাবে এদের থ্রু দিয়ে কিছু সত্যিকারের সন্ত্রাসী হচ্ছে কিনা। কারণ আমি আমার বাড়ির পাশেই হচ্ছে শিবিরের হেড অফিস, আমার গায়ে পাশের বাড়ি, আমি দেখছি তারা ভেরি অ্যাক্টিভ। জামাতও আছে, সারাক্ষণ আমার বাড়ির সামনে 20টা পুলিশ বসে আছে। সেই ক্ষেত্রে যাতে তাদের থ্রু দিয়ে, এই ব্যাংকের থ্রু দিয়ে এই জঙ্গিবাদ না হয়, সেইটা দেখা উচিত, কিছুটা সতর্ক থাকা উচিত। এই ভিজিলেন্সের সম্পর্কে স্যার আপনার কাছে আরেকটু শুনবো যে বাংলাদেশ ব্যাংক, এবং পরে অবশ্যই মোহাম্মদ সাহেবকে শুনবো যে পরে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের সরকার যে উদ্যোগগুলি নিচ্ছে সেটা কি আপনি যথেষ্ট মনে করেন কিনা, অথবা যথেষ্ট হতে হলে কি করতে হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে ব্যারিস্টার রফিকুল হকের কাছে জানতে চাইছিলাম যে আমাদের যে আইন আছে সেটা যথেষ্ট কিনা, বা যথেষ্ট হতে হলে এই মুহূর্তে আমাদের কি করা দরকার এইভাবে বেআইনি বা জঙ্গি অর্থায়ন ঠেকাতে হলে? আইন অবস্থা যে ব্যবস্থা করতে হবে, কারণ এই যে জঙ্গি অর্থায়ন এটা রিসেন্ট মানে ফর লাস্ট ফিউ ইয়ার্স, এগুলো তো আগে ছিল না। হ্যাঁ, এগুলো তো আগে ছিল না। সুতরাং উইথ দ্য চেঞ্জ অফ দ্য সিচুয়েশন নট অনলি ইন বাংলাদেশ বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই জঙ্গিবাদ আপনি চিন্তা করে দেখেন একবার, কোথায় নাই জঙ্গিবাদ? কখন যে কি হচ্ছে কেউ আপনি জানেন না। আমরা ভাবছি জঙ্গিবাদের এগেনস্টে তো ফাইট চলছি, আমেরিকাকে আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু জঙ্গিবাদ চিন্তা করে দেখেন সারা পৃথিবীতে এখন জঙ্গিবাদ চলছে। তো সেই জঙ্গিবাদের সঙ্গে সঙ্গে আইনে চেঞ্জ করতে হবে, কিভাবে তারা চাচ্ছে, কি ধরনের টাকা নিয়ে যাচ্ছে, কোন দিক থেকে টাকা নিয়ে যাচ্ছে, কার থ্রুতে টাকা নিয়ে যাচ্ছে, এগুলো ধরতে পেলে উইথ চেঞ্জ অফ দ্য সিচুয়েশন ল চেঞ্জ করতে হবে। যে আগে যে ল ছিল সে ল ইজ সাফিসিয়েন্ট না, অ্যাজ অন টুডে যে আছে তাও হয়তো সাফিসিয়েন্ট না, আরও স্ট্রং করতে হবে। তবে এইটুকু বুঝছি যে জামাত এবং শিবির ইজ ভেরি অ্যাক্টিভ ইন বাংলাদেশ। আমার ইনসিডেন্টলি আমার পাশের বাড়ি জামাত শিবির, মানে শিবিরের হেড অফিস, কিন্তু এখন কেন বুঝছি যে আমার বাড়ির সামনে সারাক্ষণ 20টা পুলিশ পোস্ট থাকে সারা 24 ঘন্টা। তারাও জানে, গভর্নমেন্টও জানে যে এই কাণ্ড হচ্ছে, কিন্তু আপনি কিছু অ্যাক্টিভিটি বুঝতে পারবেন না।
শিবিরে অত বড় বাড়ি সব ভর্তি আছে, কিন্তু একটা দিনও দেখলাম না যে তারা 10 জন বা 20 জন একসঙ্গে বার হচ্ছে। নো, এই ইন্ডিভিজুয়ালি যে যা চলে যাচ্ছে, কাজ ঠিক চলছে। সো শিবির জামাত ইজ ভেরি স্ট্রং, উই মাস্ট বি ভেরি কশাস। যতই আমরা যুদ্ধ অপরাধী বিচার করি, শিবির শিবিরের কাজ করে চলেছে, জামাত জামাতের কাজ করে চলেছে, বুঝলেন না? আগেও করেছে, এখনও করছে। সরকার যাতে ভিজিল্যান্ট হয় এইটি আমি আশা করব, শুধু টাকার ব্যাপারে না, বাংলাদেশ ব্যাংক না, সরকার অন্য দিক থেকে যাতে ভিজিল্যান্ট হয় এই যে শিবির এবং জামাতের এগেনস্টে, এইটি আমার আপনার থ্রু দিয়ে এইটি আমি সরকারকে অ্যাপিল করবো। যারা মোহাম্মদ আলী, আপনি বলতে চাইছিলেন? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে যে কাজ করতে হয়, একটা ব্যাংকে নিড টু হ্যাভ ইস ওন করসপন্ডেন্ট রিলেশনশিপ। সেখানে ওফাক এবং ইউএনের যে স্যাংশনটা থাকে, বিশেষ করে আমেরিকায়, নো correspondent bank can work with an individual bank from Bangladesh or any other country. For that purpose, it is a must, যাদের স্যাংশন আছে তাদের সাথে হয়তো স্যাংশন থেকে ডিলিস্টেড করতে হবে, অথবা আমার এখান থেকে ডিলিস্টেড করতে হবে। সেই মেজার নিয়েই কিন্তু আমরা এখন যেটা চিন্তা করছি সেটা হচ্ছে, তাকে শেয়ার যেহেতু বিক্রি করার জন্য তাকে আমরা অনেকবার পার্সু করেছি, ইউ সেল ইট অফ, ইউ জাস্ট ওয়াচ ইট অফ, বাট দে আর নট ডুইং ইট। সেই প্রেক্ষাপটে আমরা এখন যে জনস্বার্থে কোর্টে যাব, কোর্টে গিয়ে আমরা তাদের এটাকে ইয়ে করে তাদেরকে ডিলিস্টেড করে দেবো আমাদের শেয়ার হোল্ডার থেকে। তখন আমার ব্যাংকের জন্য ওফাক বা ওই ইউএনআর কোনো স্যাংশন কাজ করবে না, উইল বি ফ্রি ওয়ান। এবং আমরা কিন্তু সত্যিকার অর্থে যেটা মনে করি, আমরা আর্থিক খাতের লোক, আমরা অর্থনীতি নিয়ে কাজ করি দেশের উন্নয়নের জন্য। সুতরাং এখানে মানি লন্ডারিংয়ের যে সমস্ত নরম যেগুলো আছে সেগুলো আমরা 100% পরিপালন করতে বদ্ধপরিকর, অ্যান্ড দ্যাট হোয়াট উই আর ডুইং। আমরা একটি প্রশ্ন ডক্টর রফিকুলকে আবার করতে, ব্যারিস্টার রফিকুলকে আবার করতে চাই। এই যে ইস্যুটা তুলেছেন আজকে, এটা দেশের জন্য কিন্তু খুব জরুরি, জরুরি, এবং দেশের জন্য খুব উপকার, এবং লোকে জানবে, সবাই জানবে কি নিয়ে কি নিউজ হয়ে গেল, কি নিয়ে কি নিউজ হয়ে গেল, থেকে কোথা থেকে মানুষ এখন জানতে পারলো। আপনাকে ধন্যবাদ দিয়ে এই জন্য, আমি আসছি আত্মপক্ষ সমর্থন করার জন্য, জানতে পারলো সবাই। যে আমি আবার আপনাকে একটা বিষয় প্রশ্ন করতে চাই, শায়েক আব্দুর রহমানের কথা আপনি বলছিলেন স্যার, যে ব্রিটেন থেকে ব্যক্তি উদ্যোগেও কিছু অর্থ তিনি পেয়েছিলেন, তবে ব্যাংক লেনদেনের মাধ্যমে বিদেশ থেকে টাকা পেতেন কিনা তা নিয়ে আমাদের সরকার অনুসন্ধান করার কথা বারবার বলেছে, কিন্তু আমরা কোনো অনুসন্ধান করেছি কিনা স্যার এটা আমরা এখন পর্যন্ত জানি না। এবং বিদেশে অনুসন্ধান করে পাওয়া খুব কঠিন, কারণ আমি এটা বেশিরভাগ বিদেশ, আমেরিকাটা জানি না, কিন্তু ইংল্যান্ডে বেশিরভাগ ম্যানচেস্টার থেকে আসে। আমি ব্যক্তিগতভাবে ওদের সব চিনি, তারা কিভাবে যে টাকা পাঠায় আপনি চিন্তা করতে পারবেন না। জি, ম্যানচেস্টার থেকে। এবং ম্যানচেস্টারে একটা ডাইহার্ড রাইটিস্ট আছে যারা এই সমস্ত করে। ম্যানচেস্টারে তো জামাত নেতা গোলাম আজমেরও ইয়া আছে, মানে ম্যানচেস্টার গেলে বুঝবেন, কারণ আমার মেজো ভাই ম্যানচেস্টারে মারা গেছে, সেই জন্য আমি জানি যে ম্যানচেস্টারে কি স্ট্রং এই আছে, এবং তারা একেবারে ডেডিকেটেড, হাইলি এডুকেটেড, ডক্টরেট, পিএইচডি, মাস্টার, কিন্তু সব ডেডিকেটেড জামাত এবং শিবির। আচ্ছা, আমরা অধ্যাপক ইসলাম আমাদেরকে শুনছিলেন, যে এই বিষয়ে আপনার সংযুক্তিটা যদি একটু শুনি। আসলে এই ইংল্যান্ডের কথা বলাতে আমার বলা প্রয়োজন, এই যে মুসলিম এইড ইউকে যেটা, সেটার কিন্তু কর্তা ব্যক্তির মধ্যে আমাদের মানবতা বিরোধী অপরাধের এই যে মঈনুদ্দিন, এই মঈনুদ্দিন কিন্তু সেটার একজন কর্তা ব্যক্তি, যে সেই আলবদর হিসেবে এই বুদ্ধিজীবী হত্যার সাথে যার নাম সরাসরি এসছে। অতএব আমরা যদি দেখি তাহলে এই ধরনের এনজিও যেগুলো আসলে একসময়ে জামাত শিবির করত, বা আমাদের এই আলবদর বাহিনীর সাথে জড়িত যারা এখন বিদেশে গিয়ে এসব এনজিওর সাথে জড়িত হয়েছে, তাদের মাধ্যমেও কিন্তু প্রচুর টাকা আসছে। মুসলিম এইড ইউকে আপনি দেখবেন সারা দেশে এখন কিন্তু নেটওয়ার্ক বিস্তার করছে। অতএব শুধু মধ্যপ্রাচ্য নয়, আমি বলবো যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকেই এই ধরনের টেরর ফাইন্যান্সিং আসতে পারে, এবং এনজিওর মাধ্যমে সেটা আসে বলে আমরা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এবং এর সাথে যেহেতু ইসলামী ব্যাংকের নাম এসছে, আমি বলবো যে এখানে আমাদের সজাগ থাকা দরকার, আইনটা অনেক শক্ত করা দরকার। যেটা ব্যারিস্টার রফিকুল হক বলেছেন, মানি লন্ডারিং, এটা শুধু ওই মানি লন্ডারিং অর্থের ব্যাপার নয়, এটা অত্যন্ত বিপজ্জনক একটা ডাইমেনশন, যেটার মাধ্যমে আমরা দেখব যে এই বাংলাদেশ আবারও সেই ওই যে 65 জায়গায় একসাথে বোমা হামলা হয়েছে, এবং যেভাবে বাংলা ভাই এবং জেএমবির উত্থান হয়েছে, সেটা একেবারে ধ্বংস হয়ে গেছে মনে করার কোনো কারণ নেই। এটা আবার ফিরে আসতে পারে, এবং আমরা জানি যে
যদি সরকার পরিবর্তন হয় তাহলে বিএনপি জামাত সরকার আসলে তারা আবার সেই লাই পেয়ে যাবে এবং তারা বাংলাদেশকে আবারও যে একটা সন্ত্রাসবাদের পীঠস্থান বানাবে না সেটা মনে না করার কোনো কারণ নেই। জি স্যার, আপনি যাই হোক ঘুরে ফিরে ব্যাপারটা আবার একটা পলিটিক্যাল বিষয়তেই চলে আসলো। আমরা একটা বিরতি নিব, বিরতি নেওয়ার পরে ব্যারিস্টার রফিকুল হকের কাছে জানতে চাইবো যে সব বিষয়ের মধ্যে যে আমরা একটা রাজনীতিকরণ হয় সেটা মানে কোনোভাবে এড়ানো যায় না, এই ক্ষেত্রে আমরা একটা পলিটিক্যাল উইল পাবো কিনা দেশকে বিরাট ধ্বংসের হাত থেকে রক্ষা। সব বিষয়ের মধ্যে যে আমরা একটা রাজনীতিকরণ হয় সেটা মানে কোনোভাবে এড়ানো যায় না, এই ক্ষেত্রে আমরা একটা পলিটিক্যাল উইল পাবো কিনা দেশকে বিরাট ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে শুনবো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ব্যারিস্টার রফিকুল হকের কাছে জানতে চাইবো যে এই উগ্র মৌলবাদী যে জঙ্গিবাদ বা এর অর্থায়ন সম্পর্কে আমরা একটি রাজনৈতিক মানে ঐকমত্য দেখতে পাবো কিনা, আমাদের সর্বদা মানে যুযুধান। আমি মনে করি সন্ত্রাসীদের কোনো জাত নাই বা তাদের কোনো পলিটিক্স নেই, তাদের কোনো পার্টি নাই। সন্ত্রাসী সন্ত্রাসী, তবে কত পার্টি তাদেরকে ইনডাইরেক্টলি প্যাট্রোনাইজ করে কেন? তাদের কাছ থেকে বেনিফিট পাওয়ার জন্য। আমি দেখতাম যে জামাত ইজ এ ভেরি পাওয়ারফুল অর্গানাইজেশন, ভেরি ভেরি অর্গানাইজড, কিন্তু অ্যাপারেন্টলি আমরা বিচার করছি যুদ্ধ অপরাধী অমুক, যেন জামাত শেষ করে ফেলেছি, কিন্তু জামাত ইজ ভেরি মাচ অ্যাক্টিভ। সেই জন্যে খুব সাবধান হওয়া দরকার, কারণ জামাত অ্যাক্টিভ হয়ে এটা খুব গর্বের কিছু না, এটা দেশের জন্য খুব। আমি বললাম সন্ত্রাসীদের কোনো জাত নাই, কোথা থেকে যে সন্ত্রাসী কোথায় ঠুকবে। ওই যে 65টা একদিনে মেরেছিল, আমি কল্পনা করতে পারি বাংলাদেশে এটা সম্ভব যে 65 জায়গায়, তাহলে কত বড় অর্গানাইজ চিন্তা করে দেখেন। এই অর্গানাইজেশন জামাতের মতন লোকই করতে পারে, শিবিরের মতন লোক করতে পারে, আপনি করতে পারবো না তো। সেই জন্যে এদের থেকে সাবধান হওয়া দরকার। সরকার, বাংলাদেশ ব্যাংক এবং যে কোনো ব্যাংক তাদের ওই যে কেওয়াইসি বলেন না, নো ইয়োর ক্লায়েন্ট, সেইটি স্ট্রিক্টলি এনফোর্স করা উচিত। নো ইয়োর ক্লায়েন্ট মানে একটা ছবি দিল আর একজন রেকমেন্ড করলো তা না, কিন্তু নো যে ছবি দিল সে লোকটা কে সেটা একটু জানার চেষ্টা করতে হবে। জি জনাব মোহাম্মদ আলী, আপনি এই সম্পর্কে? আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে সিনেটের রিপোর্ট নিয়ে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ায় যে খবরগুলো আমাদের দেশে বেরিয়েছে, আমি তার সাথে মোটেও একমত নই। আমি বিশ্বাস করি SIBL একটি অত্যন্ত স্বচ্ছ ব্যাংক। আমরা কমপ্লায়েন্ট কালচার মেনটেন করে উই আর ডুইং ব্যাঙ্কিং বিজনেস হিয়ার ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, ফর প্রমোটিং দ্য টোটাল ইস্যুস অফ এমপ্লয়মেন্ট জেনারেশন, GDP গ্রোথ, ইনফ্লেশন অ্যারেস্টিং অ্যান্ড ইনকাম ডিসপ্যারিটি রোধ করা। এগুলো সব কিছুকে ইনফ্যাক্ট আমি বলবো যে প্রমোট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং আমরা সেই ধরনের দায়িত্ববোধ সম্পন্ন এই ধরনের রিপোর্ট আমরা আশা করব। যেন আপনি জোর দিয়ে বলছেন এবং নিশ্চিত দিয়ে বলছেন যে আপনার উগ্র মৌলবাদ এই ধরনের কোনো এর সাথে কোনো রকম সম্পর্ক নেই। এবং এটাও আপনাকে বলছি যে জঙ্গিবাদের সাথে ইসলামিক ব্যাংকের কোনো সম্পর্ক নাই, বিকজ ইসলামিক ব্যাংকিং হচ্ছে রিয়েল অ্যাসেট বেসড ব্যাংকিং, ইট ইজ ন্যাচারাল ব্যাংকিং। এটার একটা ইনার বিউটি আছে, যে বিউটির কারণে সত্যিকার অর্থে আজকে শুধু আমার বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে কিন্তু আজকে ইসলামিক ব্যাংকিং সত্যিকার অর্থে অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। কারণ এটার মধ্যে সুনামি নাই, এটা অটোমেটিক ধ্বংস হয় না, কারণ এটার পিছনে একটা আলাদা শক্তি থাকে। এটা ধর্মের সাথে ওরকম সম্পর্কিত কিছুই না, এটা হচ্ছে নিজের স্বকীয়তায় ইট মুভস ফরওয়ার্ড। সুতরাং আমরা আশা করছি যে আমাদের জনসাধারণ সেই ধরনের, তাদের মধ্যে সেই ধরনের বুদ্ধি আসবে, সেভাবে তারা এটা সমাধান করবে। ধন্যবাদ। জি অধ্যাপক মনিরুল ইসলাম, আপনার কাছে শেষ কথা শুনবো আমরা। হ্যাঁ, আসলে এখানে ইসলামী ব্যাংকিংকে কেউ কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা নেই। এখানে ইসলামী ব্যাংকিং একটা চেষ্টা করছে, তারা সেটা বহু ব্যাংকেই করছে এবং তারা সুদ আর মুনাফার যে বিতর্ক সেটার সুযোগ নিয়ে তারা মুনাফা ভিত্তিক ব্যাংকিং বলছে। সেখানে আমি বলবো যে SIBL ঠিক আজকে অভিযুক্তের কাঠগড়ায় এসছে, কারণ তাদের নামটা এসছে বলে,
কিন্তু ইসলামী ব্যাংক সম্পর্কে আমি এক কাতারে ফেলবো না। ইসলামী ব্যাংক যেটা সেটার জন্ম থেকে শুরু করে কিন্তু এটার জামাত শিবির কানেকশনটা একদম স্পষ্ট, এবং এটা কোনো গোপন বিষয় নয়। মীর কাসেম আলী এটার মূল ব্যক্তি, এটা আমরা সবাই জানি, এবং আরও জামাতের অনেক নেতা তারা এর সাথে সরাসরি যুক্ত। আমি যে কথাটা বলেছি 95% এটার কর্মকর্তা কর্মচারী তারা জামাত শিবিরের সাথে, তারা সেখান থেকেই তারা রিক্রুটেড হয় এবং সেই কানেকশনটা তারা বজায় রাখে। অতএব আমি বলবো যে ইসলামী ব্যাংকের ব্যাপারে সাবধান হওয়ার যথেষ্ট কারণ আছে, এবং আমি বলবো যে এখানে এই যে মুসলিম এইডের কথা আমি বলেছি, এরকম মধ্যপ্রাচ্য ভিত্তিক আরো বহু এনজিও আছে। বলছেন ব্যারিস্টার রফিকুল হক জানতে চাইছেন যে আপনি সাবধানতা বলছেন ইসলামী ব্যাংক সম্পর্কে, ইসলামী ব্যাংকিং সম্পর্কে না। ইসলামী ব্যাংক নামে যে প্রতিষ্ঠানটি আছে মীর কাসেম আলী এবং অন্যান্যদের প্রতিষ্ঠিত, ইসলামী ব্যাংক সম্পর্কে এবং জামাত শিবির সম্পর্কে। জি জি, না, ইসলামী ব্যাংকিং কে উনি আজকের অনুষ্ঠানে ইসলামী ব্যাংকিং কে উনি প্রশংসাই করেছেন। অধ্যাপক মনিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ব্যারিস্টার রফিকুল হক এবং জনাব মোহাম্মদ আলী, আপনাদেরও অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে করার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।